সেটা নিয়ে আমরা এই পর্যায়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ নিয়ে, কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশটা নিয়ে আমরা আজকে কথা বলছি, বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, সেটা কিন্তু নির্দিষ্ট করে বিহার সংক্রান্ত মামলার জন্য। আবিদ সাহেব এখানে রয়েছেন, দিলীপ দাও রয়েছেন, ওরা নিশ্চয়ই আরো ভালো করে বলতে পারবেন, অর্ডারটা করেছেন নিশ্চয়ই। ওখানে কিন্তু বলা হয়নি যে সাধারণভাবে নির্বাচন কমিশনকে এইভাবে কাজ করতে হবে। আমি যতদূর পড়েছি অর্ডারটা, আমি যা বুঝেছি তাই। এই বিষয়টা নিয়ে আমাদের ক্লারিফিকেশন দরকার, আলোচনা দরকার। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো, হ্যাঁ আমার মনে পড়লো তুমি বলাতে, ওই ইউপিএ জমানার প্রথম না 2002 সালে কথা বলে, ইউপিএ জমানার তখন তার মধ্যেও কিছুটা অংশ বোধহয় ছিল। লিঙ্গদো ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার এবং নরেন্দ্র মোদী একেবারেই কথা বলতেন। আমার এখন মনে পড়লো, সেই নির্বাচন মিটিং আমি কভার করেছি। ইতালি থেকে নির্দেশ আসলে তখন সেটা করা হবে। নরেন্দ্র মোদীকে তো আমরা বিজেপির কঠোর মুখ, নির্মম মুখ বলে জানি, যাকে অনেক বেশি সংবিধান সম্মত, অনেক বেশি ইনক্লুসিভ, অনেক বেশি নৈতিকতা সম্পন্ন মুখ বলে মনে করা হয়। সেই লালকৃষ্ণ আদবানি, তার নির্বাচনী সভার কথা তখন আমার মনে পড়ছে, উনি প্রতিটি নির্বাচনী সভায় বলতেন জোসেফ মাইকেল লিঙ্গদো। মানে কারোর নাম যদি জোসেফ এবং মাইকেল হয় তাহলে তিনি কম ভারতীয়, কারোর নাম যদি লালকৃষ্ণ হয় বা নরেন্দ্র ভাই দামোদর দাস হয় তাহলে তিনি বেশি ভারতীয়। এটা একেবারে বুঝিয়ে দেওয়া হতো, জোসেফ এবং মাইকেল হলে সে ভারতীয় হতে পারে না। একথাও আমি তোমার সঙ্গে মানে স্মরণ করিয়ে দিলে বলে ধন্যবাদ তোমাকে। নির্বাচন কমিশন কিন্তু তখন কাউকে হুমকি দেয়নি, প্রেস কনফারেন্স করে কিছু বলেনি, শুধু কাজ করে গিয়েছে। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ হলে তখন গণ্য করা হয়। চমৎকার, ধন্যবাদ এটা মনে করিয়ে দেওয়ার জন্য। আমারও সে সব সূত্রে যে কথাটা মনে পড়লো বললাম। এবার যে অমিত সাহেবের কাছে পশ্চিমবঙ্গ সংক্রান্ত যে ভাবনা আমাদের সকলের মাথায় রয়েছে, আমরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা মূলত, কিন্তু দিলীপ দা এই মুহূর্তে রাজ্যের বাইরে থাকে, সেটা সম্পর্কে আপনি কি বলবেন? আমার রিডিং যেটা আমি বললাম, যে অর্ডারটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারটা কিন্তু বিহার স্পেসিফিক, বিহার সংক্রান্ত, সাধারণভাবে নির্বাচনে ভোটার তালিকা এসআইআর কিভাবে হবে সেই সংক্রান্ত নয়। আবিদ সাহেব আপনি কি বুঝেছেন? একদম ঠিক। এই যে 11টা বা 12টা পিটিশন সুপ্রিম কোর্টে জমা হয়েছিল এবং যেটা নিয়ে এতদিন ধরে জুন মাস থেকে এখন অবধি যে হিয়ারিং বা অর্ডার গুলো হয়েছে, এগুলো কিন্তু বিহারের এসআইআর স্পেসিফিক। তো ইন জেনারেল কিন্তু ওইখানে ওয়েস্ট বেঙ্গল বা গোটা ভারতবর্ষের এসআইআর বলি বা আইআর বলি, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। এখন আমাদেরকে আজকের ডেটে অপেক্ষা করতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশনটা যেদিন বেরোবে, খুব শীঘ্রই হয়তো বেরোবে, তাহলে দেখতে হবে যে সুপ্রিম কোর্ট যে যে নির্দেশ বিহারের পরিপ্রেক্ষিতে দিয়েছে সেইগুলো ইলেকশন কমিশন নিজের মানে কি বলবো লার্ন ফ্রম লেসন শিখেছে কিনা। কারণ বিহার নিয়ে এত কিছু হয়েছে, ইলেকশন কমিশনের মূল বক্তব্য প্রথম দিন থেকে আমি বলে আসছি, সেটা হচ্ছে ক্রেডিবিলিটির প্রশ্ন, মানুষের আস্থার প্রশ্ন, ভোটারদের আস্থার প্রশ্ন ইলেকশন কমিশনের ওপরে। তো সেই আস্থাটা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে ইলেকশন কমিশনকে একটু গিয়ার চেঞ্জ করতে হবে এবং পুরনো ইলেকশন কমিশনে ফিরে যেতে হবে, যেটা জেম লিঙ্গডো হোক, টিএন সেশন হোক, এসওয়াই কোরেশি হন, ইভেন অনেক ইলেকশন কমিশনার ছিলেন যাদের কার্যকালে এই ঘটনাগুলো ঘটেছে, অনেক ক্রিটিসিজমও হয়েছে, কিন্তু তারা স্ট্যান্ড করেছেন এবং সঠিক কাজ করেছেন, কোর্স কারেকশন করেছেন। এখন ইসিআই যিনি আছেন বা সিইসি যিনি আছেন জ্ঞানেশ কুমার, তিনি কোর্স কারেকশন করছেন কি করছেন না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, সেটা দেখা বিষয় আছে, অপেক্ষা করতে হবে আমাদের। এখন যে অর্ডারটা আছে ওটা আমি যতটুকু বুঝি সেটা বিহার স্পেসিফিক, বিহারের ক্ষেত্রেই হয়েছে। আর আশা করব আমি, এবং খুব অপটিমিস্ট, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোর্স কারেকশন করবে এবং রিভিশন যেটা 2002 সালে হয়েছিল, 2002 নিয়ে অনেকে কথা বলে, আমি যেহেতু একদম ডাইরেক্ট ওইটা কাজটা করেছিলাম অ্যাজ ওসি ইলেকশন,
আমি জানি কিভাবে হয়েছে। এইসব 11টা ডকুমেন্ট ওইখানে ডকুমেন্ট দেওয়ার কোনো ব্যাপার ছিল না। একটা ভোটার লিস্ট নিয়ে বাড়িতে গেছিল, ভোটার কে আছে, কে মারা গেছে, কে চলে গেছে, ওটা মার্ক করে নিয়ে এসে ড্রাফট ভোটার লিস্ট তৈরি হচ্ছে। এই 11টা ডকুমেন্ট, ফর্ম ফিল আপ, এনুমারেশন ফর্ম ফিল আপ করো, যেটা সুভাষিস দা বলছিলেন একদম 100% সঠিক, যে এটাতে সব থেকে বেশি এফেক্টেড যেটা হচ্ছে সেটা হচ্ছে গরিব মানুষ, বিহারের পপুলেশন, বিহারের এই যে 7 কোটি প্লাস 8 কোটির কাছাকাছি ভোটার, এরাই কিন্তু সব থেকে বেশি এফেক্টেড। ইলেকশন কমিশন হোক, পলিটিক্যাল পার্টি হোক, যত ঝগড়া টগড়া করুক না কেন, তো আমরা আশা করব আবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইলেকশন কমিশন এই ব্লান্ডার গুলো যাতে না রিপিট করে, এইরকম মেসি যাতে না করে। ইলেকশন কমিশনের কাছে একান্ত অনুরোধ অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া যে তারা যাতে কোর্স কারেকশন করে এবং মানুষকে যাতে রিলিফ দিতে পারে। ভোটাররা অবশ্যই সব কাগজপত্র দেবে বা ভেরিফিকেশন করবে সহজভাবে। এই কাজটা খুবই সহজভাবে করা যায়, ইলেকশন কমিশন চাইলে খুবই সহজভাবে করা যায়। এটা এমন কিছু রকেট সায়েন্স নয়, কিন্তু এটা মেসি করে দিয়েছে। আশা করবো ওয়েস্ট বেঙ্গলে হবে। আপনি রিসেন্টলি পশ্চিমবঙ্গে এই সংক্রান্ত কাজ করেছেন। আপনার থেকে আমি একটা জিনিস জানতে চাইবো, ধরুন আমার মতো মানুষ, আমাদের দর্শক যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, আজকে আমরা অনুষ্ঠান করছি বৃহস্পতিবার 28শে আগস্ট সন্ধ্যে 7টার সময়। এই অনুষ্ঠান পরবর্তীকালে যারা দেখবেন, আমরা ভোটাররা কিভাবে নিজেদের তৈরি রাখবো? আমার নাম যাতে বাদ না পড়ে, আমারও তো একটা কর্তব্য আছে। আমার কিভাবে প্রিপারেশন নিতে হবে, আমার কি করা উচিত, আপনি খুব সংক্ষেপে যদি বলেন। ঠিক, একদম ঠিক। এর আগের প্রোগ্রামে দিলীপ দা এই কথাটা বলেছিলেন যে ভোটার হিসেবে আমারও একটা কর্তব্য আছে, আমার যেরকম রাইট আছে, আমার একটু সামান্য ডিউটিও আছে। যদিও 2018 সালে কমলনাথ ভার্সেস যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, তাতে একদম পরিষ্কার বলা ছিল, 935 নম্বর রিট পিটিশন ছিল, তাতে পরিষ্কার বলে দেওয়া ছিল যে ইলেকশন কমিশনের পূর্ণ দায়িত্ব, 100% দায়িত্ব ভোটার লিস্ট তৈরি করার কিন্তু ইলেকশন কমিশনের কাজ। তো যেটা এখন এইবার ইলেকশন কমিশন বলেছে পলিটিক্যাল পার্টিরা হেল্প করবে, বিএলএ হেল্প করবে, এইসব বলেছে, কিন্তু আইনে তো এইসব কিছু বলা নেই। আইনে পরিষ্কার বলা আছে ভোটার লিস্ট তৈরি করবে ইয়ারও, একদম পরিষ্কার আছে এটা। তো ভোটার হিসেবে যেটা ওয়েস্ট বেঙ্গলে অলরেডি প্রক্রিয়া চালু হয়ে গেছে। সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে গেলে জেলাওয়ারি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ 2002 এর ভোটার লিস্টটা অলরেডি পিডিএফ ফরম্যাটে আছে। তো যারা 2002, আমরা যারা আজকে প্রোগ্রামে আছি বা যাদের বয়স মোটামুটি 40+ আছে, মানে 2002 সালে যারা 18 বা তার বেশি ছিলেন, তাদের নাম ভোটার লিস্টে থাকার কথা। ওই ওয়েবসাইটে গিয়ে যদি আমি আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা জানি, আমার বুথটা জানি, বুথও অনেক চেঞ্জ হয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চেঞ্জ হয়েছে ডিলিমিটেশন জন্য, তাও সত্ত্বেও আমি কিন্তু আমার নামটা খুঁজে পাবো। এইটা প্রথম কাজ আমার। যদি আমি দেখি যে আমার নাম 2002 ভোটার লিস্টে আছে, তাহলে ঠিক আছে। এবার যাদের নাম 2002 এর ভোটার লিস্টের পরে ঢুকেছে, যারা পরে জন্ম হয়েছে, পরে 18 বছর হয়েছে, যাদের নাম পরে ইনক্লুড হয়েছে, তারা কিন্তু তৈরি থাকবেন যে ইলেকশন কমিশন যা ডাইরেকশন দেবে, আশা করি কি এবার সিম্পলিফাই করবে। আবার ওই কথাটাই বলি যে খুব সিম্পলিফাই করবে। 2024-এ যদি ভোটার লিস্টে নাম থাকবে, হ্যাঁ অফকোর্স মৃত ভোটারদের নাম কাটতে হবে। যারা এক জায়গা থেকে নাম কাটিয়ে অন্য জায়গায় চলে গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন নাম কাটাননি, তাদের নাম কাটতে হবে, অবশ্যই কাটতে হবে। কিন্তু জেনুইন ভোটার যারা আছে তারা যাতে প্রস্তুত থাকেন, বাড়িতে যখন বিএলও আসবে, আশা করি আসবে, সে তখন নিজের তথ্য দিয়ে দিতে হবে এইটুকু। আর ডকুমেন্ট কি চাইবে ইলেকশন কমিশন, সে তো অপেক্ষা করতে হবে আমাদেরকে, কারণ নোটিফিকেশন না এলে তো টু আর্লি টু সে, এখন তো বলা যাবে না। তবে 2002 এর ম্যাক্সিমাম অনেক লোকের ভোটার লিস্টে নাম আছে, যারা 40+ বয়স আছেন, চেক করে নিলেই হবে, ওয়েবসাইটে আছে, পিডিএফ ফরম্যাটে আছে।